আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অভ্যুত্থানে নিহত ১০৬ জনের পরিচয় মেলেনি এখনো। রায়ের বাজারে দাফন করা প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করা হয়েছে আন্তর্জাতিক মান বজায় রেখে, বলছে রাজধানীর সবুজবাগে প্রকাশ্যে কুপিয়ে যুবককে হত্যা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে খুন দাবি পরিবারের। অপরাধী ধরতে মাঠে নেমেছে পুলিশ। ভাবে এসএসসি উত্তরানো শিক্ষার্থীরাই উচ্চ মাধ্যমিক থেকে ঝরে পড়ছে দাবি সরকারের। শিক্ষা ব্যবস্থার উপরই আস্থা হারিয়ে ঢলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের ১৫ গ্রাম প্লাবিত, তলিয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি, বাড়িঘর, সড়ক সহ নানা স্থাপনা ক্ষতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ২০ সালে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ১০৬ জনের এখনো কোনো পরিচয় মেলেনি, যাদের দাফন করা হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে ১১৪ জনের ডিএনএ পরীক্ষার পর ৮ মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে সিআইডি। সংস্থাটি বলছে আন্তর্জাতিক মান বজায় রেখে সংগ্রহ করা হয়েছে প্রত্যেকের ডিএনএ। ২ বছর পরেও এখনো প্রিয়জনের লাশ খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ। ৫ আগস্ট ২০২৪ গাজীপুরের কোনাবাড়ি প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা, রক্তাক্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। পরে জানা যায় ওই ঘটনার শিকারে ব্যক্তি টাঙ্গাইলে কলেজ ছাত্র হৃদয়, যার মরদেহ এখনো পায়নি স্বজনরা। সেদিনের বিভৎস ঘটনা কাছ থেকে দেখেছেন হৃদয়ের বোন জামাই ইব্রাহিম। জানাছিলেন কি হয়েছিল সেদিন। আমি ওই যে গুলাগুলি করছে, তিয়াসল গ্যাস মারছে, পরে সোজা দিকে দৌড় দিয়ে যায় এক বাসা, আমি আটশো নিয়েছিলাম। ওই বাসারই আধা ঘন্টা পরে একটা মহিলা গেটে হুসকি মারছে, যে ভাই গো ভাই কাজানি মায়ের বুক খালি করছে, মানুষ একটা মারি ফেলাইছে। পরে ওই বাসা আটশো নিয়েছিলাম, আমি আমরা আসছিলাম, তখন দেখি কারে কারা মারছে। পরে আইয়া গেটে হুসকি মারছি, এটুকু ফোটা আসছিল গেটে। পরে দিয়েছে আমার ভাই, আমি দেখে আমি চিনে ফেলাইছি, বললাম যে এটা তো আমার ভাই, আমার ভাইটা মারি ফেলাইছে, আমরা এনে দিন। জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তানের যে গন্ধে আন্দোলিত হয়েছিল বাবা মা, এখনো যেন সেই গন্ধই খুঁজে বেড়ান হৃদয়ের ঘর, বিছানা, আসবাবে। শেষ দেখার সুযোগ না হলেও অন্তত বিচারটা চাইলেন রাষ্ট্রের কাছে। আমি সরকারের কাছে কোনো অনুদান চাই না, আমি কিছুই চাই না। আমার সরকারে আমার আইনা দিব, আমি কহাব না। আর যে মাস তার বিচারটা আমার শুক্রবার করে দিবেন। আমি এই যে 2 বছর ধরে খালি, আমার কোনো আছে কেউ নাই, আমি একা মানুষ। 7 দিন অসুবিধা হয়ে থাকে, আর 2 দিন বেলা থাকে। খুনিগর কোনো বিচার হয় না, আমার শোনার খোঁজ হবে, আমি খোঁজ পাই না। খুনিগর বিছানে খালি করে দৌড়ছে, খুনিগর বিচার হয় না, কেউ বিচার করে না, আমি ওকে ফাঁসি চাই। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের এই সংখ্যাগুলো কেবলই একটি সংখ্যাই নয়। একটা সময় প্রতিটি নাম্বারের নাম ছিল পরিবার, স্বজন, অথচ গেল বছর 2 ধরে তাদের পরিচয় শুধুই অজ্ঞাত। এই অজ্ঞাত 114 জনের পরিচয় শনাক্তে গেল বছরের ডিসেম্বরে আদালতের নির্দেশে মরদেহগুলো তুলে প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করে সিআইডি। সে সময় এই প্রক্রিয়ায় নানাভাবে সহায়তা করে আর্জেন্টিনার একটি বিশেষজ্ঞ দল। সিআইডি প্রধান জানালেন 114 জনের কতজনকে বুঝিয়ে সবুজবাগের রাজারবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে ইব্রাহিম পলাশ নামে এক যুবককে। নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। রাস্তায় বাগবিতণ্ডার মাঝেই হঠাৎ ওয়ার্ড বিএনপি কর্মী পলাশের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্ত। এলোপাতারি কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় ঘটে এই ঘটনা। হামলায় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের পাশাপাশি 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় পলাশের। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, পলাশ স্থানীয় বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক বিরোধের বিচার সালিশেও অংশ নিতে। তাদের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার বিয়ে হয়েছে 3 মাসও হয় নাই, ওদের কি একটু দয়া মায়া ছিল না? ওরা হাত ভাঙ্গা দিত, ওরা এইভাবে কিভাবে মারতে পারলো একটা মানুষরে? আমি এটার বিচার চাই। আমার ভাইয়ের হাত 2টা কাইটা নিয়ে গেছে, এমন নির্মম ভাবে মারছে, আপনারা একটু যদি দেখেন। পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, কিন্তু অন্য কেউ মারতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো কারণেও মারতে পারে, বা এই মোবাইল চুরির ঘটনাতেও মারতে পারে, বা অনেক শত্রু তো থাকতেই পারে। ডিবি, সিডিডিসি সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। সম্ভাব্য যা আমাদের সহায়তা করতে পারে, ইনক্লুডিং যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, আর অন্যান্য যা আছে সব নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো যাচাই বাছাই করে যারা ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে এবং অ্যাকর্ডিংলি আমরা যখন যাকে পাবো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সেই জন্য আমাদের যে বললাম যে আমাদের পাশাপাশি থানার পাশাপাশি আমার ডিভিশনের অন্যান্য এবং ডিবি এবং সিটিডিসি টিমগুলো। এই ঘটনায় সবুজবাগ থানায় নিহত পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন এবং ডিবি এবং সিটিডিসি টিমগুলো। এই ঘটনায় সবুজবাগ থানায় নিহত পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। যাচাই বাছাই করা হচ্ছে এবং অ্যাকর্ডিংলি আমরা যখন যাকে পাবো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সেই জন্য আমাদের যে বললাম যে সরকারের আমলে যেন তেনভাবে মাধ্যমিক তথা এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ভয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। চ্যালেঞ্জ নেওয়ার সাহস হারিয়ে ফেলেছে বলেই উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ছে
বিপুল এমন দাবি সরকারের, কিন্তু শিক্ষাবিদরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দেশের পড়াশোনার উপর আস্থা হারিয়ে ফেলেছে অনেকে। চলমান ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার খেসারত দিতে হবে সব শিক্ষার্থীকে। আওয়ামী লীগ সরকারের আমলে সবশেষ মাধ্যমিকের ফলাফল হয় 2024 সালে। সেবার দেশের 11টি বোর্ডে গড় পাশের হার ছিল 83%-এরও বেশি। 92.33% পাশের রেকর্ড হয় যশোর বোর্ডে। সেই শিক্ষার্থীরাই 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। দেখা গেছে প্রতিষ্ঠানে ভর্তি হলেও পরীক্ষা দিচ্ছেন না প্রায় 40%। এমনকি 2 জুলাই পরীক্ষা শুরুর পর কেউ 2-1টি পরীক্ষা দিয়েও পরের পরীক্ষায় বসছেন না। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়নি প্রায় 25,000 পরীক্ষার্থী। দ্বিতীয় পত্রের কেন্দ্রে আসেননি প্রায় 28,000। আর ইংরেজি প্রথম পত্রে সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে হয় 33,129 জন। তারা হয়তো জেনতেন মূল্যায়নে নয়তোবা অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে পাশ করে গেছে। ওই যে পরীক্ষার হলে বসলেই পাস। আমার ধারণা যে ওই 30% হলো ওই জাতীয় স্টুডেন্ট। ফলে তারা পরবর্তী সময়ে এসে ইন্টারে আর এই চ্যালেঞ্জটা খুব একটা নিতে সাহস পায়নি আমার বিশ্বাস। সরকারি কলেজের কয়েকজন প্রধানের দাবি, এবার পরীক্ষা দিতে নিরুৎসাহিত করা হয়েছে দুর্বল শিক্ষার্থীদের। তাই এই অবস্থা। দুর্বল প্রিপারেশনে তোমরা পরীক্ষার হলে বসবে না, কোনো রকমের নামে মাত্র একটা রেজাল্ট নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল বোর্ডে চান্স পাওয়া সম্ভব। ওরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে অনেকেই ফর্ম পূরণ থেকে বিরত থেকে। সরকারি শিক্ষা কর্মকর্তারা বলছেন, প্রথম পরীক্ষা দিয়ে অনেকেই বুঝে গেছেন চলমান ব্যবস্থায় পাশ করা কঠিন। প্রথম পরীক্ষার দিয়ে হয়তো অনেকে ভেবেছে যে যতই বলুক না কেন আগের মতো পরীক্ষা দিয়ে পাশ করা যেতেও পারে। প্রথম পরীক্ষা দিল, বুঝলো যে না, ব্যবস্থাপনা তো আর আগের গুলো নেই। এখন আমি ইচ্ছা করলে ডানে বামে তাকে লিখবো, অন্য কোনো উপায় অবলম্বন করবো, তার সুযোগ যখন সে পরীক্ষা হলে বুঝতে পারলে সুযোগগুলো নেই, তখন সে বাধ্য হয়ে হয়তো ভাবছে আমি আর পরীক্ষা দিয়ে কি করব। অনুপস্থিতির হারটা আমাদের চোখে পড়ছে। এটা হয়তো সামনের দিন পরীক্ষা যখন এভাবেই হতে থাকবে তখন এই নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকার অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি সহ বাড়িঘর ও সড়ক। এতে দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তের খারনই নাজিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, ফসলের ক্ষেত। বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা কৃষকদের চোখে এখন শুধুই হতাশার ছাপ। পাহাড়ি ঢলে তলিয়েছে সীমান্তের খারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়িঘর। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে কৃষকরা। আমন ধানের ডালা রোপণ করেছিলাম, ডালার উপরে বালুইটা একেবারে বরবাদ হয়ে গেছে। দুর্যোগের ব্যাপার, এটা তো কখন কোন সময় আসে এটা তো কেউ ফিরাইয়া রাখতে পারে না। সরকার যদি একটু খেয়াল করে তো ভালো হয়। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নিম্নাঞ্চলের সড়ক ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ কমাতে দ্রুত ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। দুইটা ঘর ভাঙছে,